হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশনের মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট 3। এর আগে পার্ট 1-এ এমসিকিউ এবং এক কথায় উত্তর সেগুলো হয়েছিল। পার্ট 2-তে 2 নম্বর এবং 5 নম্বরের যে কোশ্চেন সেগুলো হয়েছিল। এখানে শুরু হবে 3 নম্বরের যে কোশ্চেন আছে 9টা, সেই 9টা কোশ্চেন। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে এবং সঙ্গে একটা খাতা পেন নিয়ে বসবে, কারণ এই যে অ্যান্সারগুলো আমি করিয়ে দেব সেগুলো অবশ্যই লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে 3 নম্বরের, কি বলেছে দেখো, আছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। তার সঙ্গে আছে একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র বা সুষম তড়িৎ ক্ষেত্রে, দেখো তড়িৎ ক্ষেত্রটা বলে দিয়েছে ই তে রেখে থিটা সমান 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, কৃতকার্যের মান নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলেছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দেব। আচ্ছা, তার আগে আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক অ্যাকচুয়ালি ভাই তড়িৎ দ্বিমেরু কি। দেখো, তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমান এবং বিপরীতধর্মী দুটো আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে থাকে তাহলে তখন সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তুমি ধরে নাও এ বিন্দুতে একটা আধান আছে, সেটা হচ্ছে -q, আর বি বিন্দুতে একটা আধান আছে, সেটা হচ্ছে কত, +q। তাহলে দেখো, সমান এবং বিপরীতধর্মী দুটো আধান তুমি ধরে নাও তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা 2l। তাহলে এটা একটা কি তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমান এবং বিপরীতধর্মী দুটো আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, সেই সংস্থাটাকে বলা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। আর এই তড়িৎ দ্বিমেরু দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান মনে রাখবে ওই তড়িৎ দ্বিমেরু যেটা আছে তার মধ্যবর্তী দূরত্ব আর যে কোনো একটা আধানের যে গুণফল, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে দেখো, কোশ্চেনে কী আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা। তাহলে এটা লেখো, কোনো তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধান ও তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল তাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এইবার এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার সঙ্গে এটাও লিখে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি। দেখো, কোশ্চেনে এটাও থাকতে পারে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কী রাশি। তাহলে মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি যার অভিমুখ নেগেটিভ বা ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। দেখো, এখানে প্রশ্নবিচিত্রাতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো হবেই, সেই সঙ্গে সঙ্গে এই রিলেটেড আর কি কি কোশ্চেন থাকে সেগুলোও কিন্তু এখানে আলোচনা করা হবে। তাহলে কোশ্চেন এরকমও থাকতে পারে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে হয়। তাহলে এটার উত্তর হবে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। ঠিক আছে, এখানে যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, তার যদি আমরা অভিমুখ দেখি এই ঋণাত্মক আধান থেকে কোন দিকে, ধনাত্মক আধানের দিকে। আর একটাও এখান থেকে মনে রাখবে, একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের টোটাল চার্জ বা মোট আধান সেটা কত হবে, 0 হবে। তাহলে একটা কোশ্চেন এরকমও থাকতে পারে, একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মোট আধান কত, তার উত্তর হবে 0। কিন্তু মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মোট আধান 0 হলেও তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু 0 হবে না।
বুঝতে পেরেছ আশা করছি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি আছে, একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে রেখে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো, তাহলে কৃতকার্যের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য, আমরা জানি তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য, তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য W এটা সমান হয় PE ইন্টু 1 - cos থিটা। দেখো পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর থিটাটা হচ্ছে যে কোণে ঘোরানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা তড়িৎ দ্বিমেরু কোনো একটা তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় ছিল, সেই সাম্যাবস্থান থেকে তাকে থিটা কোণে যদি ঘোরানো হয় তাহলে কৃতকার্য কোণটা হয় এইটা। আমাদের এখানে যে কোশ্চেনটা বলেছে সেখানে কত ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে, 180 ডিগ্রি কোণে। তাহলে আমরা থিটার জায়গায় 0 বসিয়ে দেব। দেখো এখানে থিটার সমান কত, 180 ডিগ্রি। অতএব W সমান PE ইন্টু 1 - cos 180 ডিগ্রি। দেখো তোমরা সবাই জানো cos 180 ডিগ্রির যে ভ্যালু সেটা কত, -1 হয়, আর এখানে একটা 1 আছে। তাহলে আলটিমেট দেখো W এটা সমান আসবে PE ইন্টু 1 + 1। তাহলে দেখো W এটা সমান কি আসছে, 2PE। তাহলে এটাই হচ্ছে কৃতকার্যের রাশিমালা যদি 180 ডিগ্রি কোণে ঘোরানো হয় সাম্যাবস্থান থেকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো, অথবাতে যেটা আছে, +Q আধানে সুষমভাবে আহিত একটি R ব্যাসার্ধের নিরেট গোলাকৃতি গোলকের কেন্দ্র থেকে। দেখো গোলকটা কি আছে, নিরেট গোলক। কেন্দ্র থেকে R দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান গাউসের সূত্রের সাহায্যে নির্ণয় করো যখন R এটা <R, মানে বিন্দুটা গোলকের ভিতরে, আর একটা হচ্ছে R <R, মানে একবার বাইরে। গোলকটির কেন্দ্র থেকে দূরত্ব এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিভাবে বদলায় তা লেখচিত্রের সাহায্যে দেখাও। দেখো এখানে যে গোলকটা বলেছে সেই গোলকটা কি গোলক, নিরেট গোলক। এইবার আমরা দেখো পড়েছি এর আগে, বা তোমরা নিশ্চয়ই পড়েছো গাউসের উপপাদ্যের যে অ্যাপ্লিকেশান, সে অ্যাপ্লিকেশানে একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে দেখেছো যেখানে কি বলেছে, নিরেট গোলক। তাহলে স্টেপ বাই স্টেপ ভালো করে মনোযোগ দিয়ে শোনো, অথবা যে কোশ্চেনটা আছে। তাহলে আমরা ফার্স্টে একটা নিরেট গোলক নিয়ে নিচ্ছি। দেখো এটা একটা নিরেট গোলক, তাহলে এটা লিখতে হবে, ধরি একটি নিরেট গোলক যার কেন্দ্র ও ব্যাসার্ধ R। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই লেখো, ধরি একটি নিরেট গোলক যার কেন্দ্র ও ব্যাসার্ধ R। আচ্ছা, এইবার দেখো প্রথমে যেটা বলে, আচ্ছা এখানে এই যে গোলক, সেই গোলকের আধান এটাও লিখে রাখো, এবং গোলকের আধান Q। তাহলে এই গোলকের যে আধান, সে আধানটাকে আমরা ধরে নিচ্ছি কত। আচ্ছা, আধান এখানে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব একটা আছে, এবং তোমরা আরেকটা পড়েছো আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বা ভলিউম ডেন্সিটি অফ চার্জ। আমরা এখানে ভলিউম ডেন্সিটি অফ চার্জ নিয়ে কি করব, ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে আমরা এটা লিখছি আধানের আয়তন ঘনত্ব বা আয়তন বন্টন ঘনত্ব, এটা হচ্ছে কি রো। ইংলিশে কি বলে, ভলিউম ডেন্সিটি অফ চার্জ, ভলিউম ডেন্সিটি অফ চার্জ। দেখো তাহলে এই যে গোলকটা আছে আমরা ধরে নিচ্ছি তার ভলিউম ডেন্সিটি অফ চার্জ সেটা কত, রো। তাহলে দেখো
এটা মানে একক ক্ষেত্র আয়তনের আধান। তাহলে যদি কারোর আয়তন ভি হয় তাহলে ভি আয়তনের আধান কী হবে, এটার সঙ্গে আমরা কি করব, ভিটাকে গুণ করে দেব। আচ্ছা, এইবার এই গোলকটার ভিতরে একটা আমরা বিন্দু ধরে নিলাম, সেই বিন্দুটা হচ্ছে পি, আর এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি কত, আর। দেখো প্রথমে বলে দিয়েছে যে স্মল আর লেস দ্যান হচ্ছে আর, তাহলে এই স্মল আরটাকে ব্যাসার্ধ করে আমরা একটা গাউসীয় তল কল্পনা করে নিলাম। তাহলে এবার এটা লেখো যে গোলকের কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে একটা বিন্দু পি, ওপিকে ব্যাসার্ধ করে একটা গাউসীয় তল কল্পনা করা হলো, এটা কিন্তু লেখো। আচ্ছা, এইবার দেখো গাউসের যে সূত্র, সেই গাউসের সূত্রানুসারে এবার এখানে আমরা লিখছি গাউসের সূত্রানুসারে বা গাউসের উপপাদ্য অনুসারে গাউসের যে সূত্র সেই সূত্রানুসারে কি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস এটা সমান হয় কিউ বাই এপসাইলন নট। তাহলে এটা হচ্ছে কিউ বাই কত, এপসাইলন নট, যেখানে কিউটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলক, ওটা যে আধানটাকে এনক্লোজ করেছে বা বদ্ধ করেছে সেটা। আচ্ছা, এবার এখানে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এটাকে ভাঙলে হবে ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা, এখানে থিটার ভ্যালু কত, 0। কেন, কারণ দেখো এটা যেহেতু একটা গোলক, তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখো তার অভিমুখ বাইরের দিকে, আর এখানে যদি তুমি একটা তল কল্পনা করো সেই তলের অভিমুখও কী হবে, বাইরের দিকে। তাহলে দুটোর মধ্যবর্তী কোণ যেহেতু 0, ওই জন্য cos 0 লিখে দিলাম। আর ডান দিকে দেখো কিউটা হচ্ছে এই ভিতরের গোলক যেটা, তার আধান। এবার আমরা টোটাল গোলকটার আধানের তলমাত্রিক আধানের আয়তন মাত্রিক ঘনত্ব সেটা কত ধরেছি, রো। তাহলে ওই ভিতরে যে অংশটা আছে তার আধান কিউ এর জায়গায় দেখো আমরা এটা লিখতে পারবো, তার আয়তন 4/3 পাই আর কিউ ইন্টু এখানে রো, আর নিচে দেখো এপসাইলন নটটা আছে। আচ্ছা, এটা এপসাইলন নট না লিখে এপসাইলন লেখাটাই বেটার হবে, কারণ দেখো এই গোলকের ভিতরে যে এটা আছে, গোলকের ভিতরের যে অংশটা আছে তার তড়িৎ ভেদ্যতাকে আমরা ধরে নিচ্ছি কত, এপসাইলন। এবার দেখো এটাকে দেখো, এই যে তলটা আমরা কল্পনা করেছি সেই তলের প্রত্যেকটা বিন্দুতে দেখো ই এর ভ্যালু কি, সেম। তাহলে ইটা ধ্রুবক, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ কত আসবে, ডিএস, আর cos 0 মানে 1 হয়। ডান দিকে দেখো এটা আসবে 4 পাই আর কিউব ইন্টু রো বাই নিচে কত আসছে, 3 এপসাইলন নট, 3 এপসাইলন বা 3 এপসাইলন, এপসাইলন নট না। এবার দেখো ই ইন্টু এই টোটাল যে ক্ষেত্রফল সেটাকে যদি আমরা দেখি তাহলে গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 4 পাই আর স্কোয়ার, এটা সমান দেখো কি আসছে, 4 পাই এপসাইলন নট, আচ্ছা 4 পাই আর কিউ ইন্টু দেখো রো বাই কত নিচে 3 এপসাইলন, এটা আসছে। এখানে দেখো 4 পাই কেটে যাচ্ছে, একটা আর কেটে যাবে। তাহলে এখানে দেখো যদি আমরা ইটাকে ক্যালকুলেশন করি তাহলে ই সমান কত আসছে, ই সমান যেটা আসবে দেখো রো ইন্টু আর বাই নিচে 3 ইন্টু এপসাইলন, এটা আসছে। দেখো এইদিকে আর কেটে আর কিউ আছে, এইদিকে আর স্কোয়ার আছে, কেটে গেলে ওইদিকে একটা আর থাকলো আর রো আছে, তাহলে ই সমান 3 রো বাই কত, রো ইন্টু আর বাই 3 এপসাইলন। এটা হচ্ছে গোলকের কেন্দ্রের মধ্যে কোনো একটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে পি, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার দেখো যদি আবার এখানে দেখো এটাও লিখছি, যদি স্মল আর সমান ক্যাপিটাল আর হয় তাহলে দেখো ই সমান এটা কত আসবে, রো ইন্টু ক্যাপিটাল আর বাই কত 3 এপসাইলন, এটা আসবে।
আচ্ছা, এটা একটা দেখো আমাদেরকে বলেছে একবার ভিতরের কোনো একটা বিন্দুতে আর একবার বাইরের কোনো একটা বিন্দুতে। তাহলে এটা হলো দেখো প্রথম কেসটা। দ্বিতীয় কেসটা যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো দ্বিতীয় কেসটাকে যদি আমরা দেখি তাহলে এখানে পরে আমরা বড় হাতের এই বাইরের কোনো একটা বিন্দু যদি নিই, তাহলে বাইরের বিন্দুটাকে ব্যাসার্ধ করে আমরা কি করব, একটা গাউসীয় তল কল্পনা করব এবং সেক্ষেত্রে আধান যেটা, সে আধানটা দেখো ভিতরে যে আধানটা আছে সেটাই কিন্তু হবে। তাহলে পরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে এটা সেমই থাকবে, দেখো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস এটা সমান আসবে, এটাকে কিউ বাই কত আমরা এপসাইলন ধরে নিচ্ছি। কারণ দেখো এই বড় এটা দেখো এইটা যদি আর হয়, যেটা গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, এর ক্ষেত্রে আধান কোনটা হবে, এর ভিতরে যে আধানটা আছে, এর ভিতরে কোন আধানটা আছে, টোটাল গোলকের যে আধান সেইটা। আচ্ছা, এইবার দেখো এটাকে যদি একবারে আমরা লিখে দিই, দেখো এটা আসবে 4 পাই আর স্কোয়ারই আসবে, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। কিন্তু এই আর এর ভ্যালুটা কি, ওই ক্যাপিটাল আর এর থেকে কি বেশি, এটা এখানে লিখে দিচ্ছি আর ক্যাপিটাল, এইটা মানে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। আচ্ছা, এইবার এটার সমান তাহলে কি হবে, এই কিউ এর জায়গায় দেখো হবে 4/3 পাই আর কিউব ইন্টু কত রো বাই নিচে এপসাইলন নট। দেখো কেন এটা লিখলাম, কারণ যখন বাইরের কোনো আমরা বিন্দু নিয়েছি তাহলে এটা স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর থেকে কি বেশি, তাহলে এর ভিতরে কতটা আধান আছে, গোলকের যে মোট আধান সেটা, গোলকের আয়তন কত 4/3 পাই বড় হাতের আর কিউ, আর আধানের আয়তন মাত্রিক ঘনত্ব হচ্ছে কত রো, তাহলে রো দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো 4 পাই অ্যাকচুয়ালি কাটবে, তাহলে ই সমান এইদিকে যেটা পড়ে থাকছে রো ইন্টু আর কিউব, আর নিচে দেখো এখানে 3 এপসাইলন নট বা 3 এপসাইলন ইন্টু এখানে কত আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেসটার ক্ষেত্রে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশি বলা। প্রথম কেসটাতে কি রো ইন্টু আর বাই 3 এপসাইলন, আর পরের কেসটার ক্ষেত্রে কি এইটা। এবং এখানে দেখো আর যেটা, সে আর এর ভ্যালু ধ্রুবক, তারপরে গোলকের আধানের তলমাত্রিক আয়তন মাত্রিক ঘনত্ব সেটাও ধ্রুবক। তাহলে দেখো এই কেসটার ক্ষেত্রে ভিতরের যে বিন্দু সেখানে ই প্রপোর্শনাল টু দেখো আর, ভালো করে দেখো এই কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ছে সেখানে দেখো তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা সেটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে, দিয়ে পৃষ্ঠে গিয়ে এটা হলো, দেখো পৃষ্ঠের মানটাই কী হচ্ছে সব থেকে বেশি হচ্ছে। তারপরে এই পৃষ্ঠ থেকে যত দূরে যাওয়া যাচ্ছে তখন দেখো এখানে আর যেটা দূরত্বটা নিচে স্কোয়ার আছে, তার মানে পৃষ্ঠ থেকে যদি আমরা বাইরে দেখি তাহলে ই প্রপোর্শনাল টু কি 1/r স্কোয়ার। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে, পৃষ্ঠে গিয়ে কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে পৃষ্ঠ থেকে যত দূরে যাওয়া যাবে তত মানটা আস্তে আস্তে আবার কি কমতে থাকবে। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে লেখচিত্রটা এরকম হয়, এটা হচ্ছে আরটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর এই দিকে যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এটা হচ্ছে একেবারে কেন্দ্রবিন্দু। তাহলে কেন্দ্র থেকে যত আমরা দূরের দিকে যাচ্ছি আস্তে আস্তে কি বৃদ্ধি পাচ্ছে, একটা জায়গায় ম্যাক্সিমাম হলো, ম্যাক্সিমাম কোন জায়গায় হবে, যখন স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর, তারপরে যত দূরে যাব আস্তে আস্তে কি কমবে এইটা। দেখো প্রথমে এখানে বৃদ্ধি যেটা পাচ্ছে আর এর সমানুপাতিক, আর হ্রাস যেটা পাচ্ছে 1/r স্কোয়ারের কি সমানুপাতিক। ওই জন্য এটা দেখো এইরকমভাবে না নিয়ে একটু কার্ভ টাইপের হয়ে গেল, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে কোনো একটা নিরেট গোলক, তার কেন্দ্র থেকে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা দূরত্বর সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে তার লেখচিত্র। কিন্তু এই গোলকটা যদি নিরেট না হয়ে ফাঁপা হতো তাহলে মনে রাখবে ওর ভিতরের পৃষ্ঠে কোনো রকমের তড়িৎক্ষেত্র প্রাবল্য থাকতো না, তখন এই লেখচিত্রে এই পার্টটাও কিন্তু থাকবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই কোশ্চেনটার টোটাল অ্যান্সার। আশা করছি
তোমরা সকলে বুঝতে পেরেছো? যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাই চলে যাব আমরা। 7 নাম্বার দেখো কি বলেছে, শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ও 60 মাইক্রোফ্যারাড। যদি সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য 40 ভোল্ট হয়, 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে নির্ণয় করো। আচ্ছা দেখো, দুটো আমরা ধারকের আগে ছবি এঁকে নিই। এটা একটা ধারক, এটা একটা ধারক। দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তার সঙ্গে একটা আমরা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এই ব্যাটারির যে ভোল্টেজ সেটাও দেখো কোশ্চেনে বলেছে। এই ধারকটাকে তুমি ধরে নাও C1, যার মান বলে দিয়েছে 20 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে C2, এটা সমান হবে 60 মাইক্রোফ্যারাড। দেখো, আর এখানে যে ভোল্টেজটা বলে দিয়েছে এটা 40 ভোল্ট। দেখো, আমরা জানি যে দুটো ধারক যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে প্রত্যেকটা ধারকের আধানের মান কী হয়? সেম হয়, কিন্তু বিভবটা আলাদা হয়। তাহলে দুটো ধারকের আধান আমরা ধরে নিচ্ছি কিউ, আর প্রথমটার বিভব V1 আর পরেরটার বিভব কত? V2। এবার দেখো, আমরা যদি মোট আধান কিউটা ক্যালকুলেশন করতে পারি তাহলে এখান থেকে V1টাও ক্যালকুলেশন করতে পারবো। দেখো, এই যে ধারক এরা কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে এদের যদি আমরা তুল্য ধারকত্ব দেখি, দেখো এটা নিশ্চয়ই পড়েছে, দুটো ধারক যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য ধারকের ফর্মুলা হচ্ছে 1/C সমান 1/C1 প্লাস 1/C2। এখান থেকে C যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে C1 C2 বাই কত? C1 প্লাস C2। এটা ভালো করে মনে রাখবে, দুটো ধারক যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য ধারকত্বের ফর্মুলা হচ্ছে ধারকত্বদ্বয়ের গুণফল বাই ধারকত্বদ্বয়ের যোগফল। আচ্ছা, এবার মানটা যদি আমরা বসাই, C1-এর জায়গায় দেখো আছে 20 মাইক্রোফ্যারাড আছে, ফ্যারাডে করে নাও 10⁻⁶, আর ওটা আছে 60 × 10⁻⁻6। ভাই দেখো, 10⁻⁻6টা কমন নিয়ে নিলাম, এটা আসবে 20 প্লাস 60, এটা ঠিক আছে। তাহলে একটা যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকছে? 20 × 60 বাই নিচে কত? 80। এই শূন্য কেটে দাও। আচ্ছা, এখানে একটা 10⁻⁻6 আছে, তাহলে এটাকে যদি কাটি তাহলে 4 দুগুণে 8, 4, আর এটাকে যদি কাটা হয় তাহলে 15। তাহলে এখানে দেখো C1-এর যে ভ্যালু পাচ্ছে C সমান আসছে 15 × 10⁻⁻6 এত কি ফ্যারাড। তাহলে আমরা কি তুল্য ধারকত্ব পেয়ে গেলাম, আর বিভব দেওয়া আছে। তাহলে এর মধ্য দিয়ে যে আধানটা যাচ্ছে, আধান কিউ, সেই কিউটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব কিউ সমান আমরা কি জানি? CV হয়। তাহলে দেখো কিউ এটা সমান C × V, তার মানে 15 × 10⁻⁻6 ইন্টু কত? আচ্ছা, বিভব V এর ভ্যালু দেখো বলে দিয়েছে 40 ভোল্ট। আচ্ছা, এখানে দেখো এটা যদি গুণ করি তাহলে 15 × 40 মানে 400, না 400 না 600, 4 15 60, তাহলে এটা হলো 600 × 10⁻⁻6 অত কুলম। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো 6 × 10⁻⁴ কুলম। এটা হলো মোট আধান। এবার প্রথম যে ধারক, সেই ধারকের ধারকত্ব আমরা বিভব ক্যালকুলেশন করব। তাহলে দেখো 20 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। এটাকে আমরা ধরে নিচ্ছি কত? V1। তাহলে প্রথম যে ধারক তার মধ্যে আধান কত যাচ্ছে? কিউ। তাহলে তার ধারকত্ব V1 সমান আসবে তার আধান কিউ বাই তার ধারকত্ব কত? যেটা আছে 20 কি মাইক্রোফ্যারাড আছে, তাহলে এখানে দেখো 10⁻⁻6 করে দিলাম, ফ্যারাড হয়ে গেল। এবার V1 সমান কত আসছে? কিউ এর ভ্যালু দেখো আমরা পেয়েছি 6 × 10⁻⁴,
বাই নিচে কত আসছে 20 ইন্টু 10⁻⁻6 এটা আসবে। তাহলে দেখো কি আছে, দেখো এটা 10 কত আছে -6 -4 আর এটা -6, তাহলে এটা উপরে উঠে গেলে 10⁻+6 হয়ে যাবে। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো 6 ইন্টু 10⁻2 থেকে যাবে মানে 100 বাই নিচে কত 20, এটা কেটে দাও, তাহলে এটা কাটলে 5 আর 5 আর 6 গুণ করলে কত 30, তাহলে এটার ভোল্টেজটা কত আসছে 30 ভোল্ট। ঠিক একই রকমভাবে 60 মাইক্রোফ্যারাড যে ধারক আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য ক্যালকুলেশন করব। তাহলে দেখো 60 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। একটা জিনিস মনে রাখবে, দুটো ধারক যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে প্রত্যেকটা ধারকের আধানের মান একই হবে কিন্তু বিভবটা আলাদা। তাহলে দ্বিতীয়টার বিভব V2, এটা সমান দেখো তার আধান কত Q বাই তার ধারকত্ব হচ্ছে 60 ইন্টু 10⁻⁻6। এবার মানটা যদি আমরা বসাই তাহলে এখান থেকে দেখো V2 এটা সমান কত আসবে, Q এর ভ্যালু বসাবো, দেখো Q এর ভ্যালু এখানে পেয়েছি আমরা 6 ইন্টু 10⁻⁻4 বাই এটা দেখো 60 ইন্টু 10⁻⁻6, তাহলে 6 বাই নিচে 60 আর এটা দেখো 100 হয়ে গেল, 0 0 কেটে দাও, 6 6 কেটে দাও, তার মানে 10 ভোল্ট। তাহলে ধারক দুটোর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, প্রথমটার হচ্ছে 30 ভোল্ট আর দ্বিতীয়টার কত হবে 10 ভোল্ট। তাহলে দেখো যোগ করলে কিন্তু 40 ভোল্টই আসছে। এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দেখো যেটা বলেছে, একটি সমান্তরাল পাত ধারকে দুটি পাতের মধ্যে একটি কাচের ফলক ঢোকানো হলো, এর ফলে ধারকের ধারকত্ব কমবে, বাড়বে না একই থাকবে? তাহলে দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা জানি, এটা C সমান K⁴ আলফা বাই কত D, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে কেটা হচ্ছে ধারকের মধ্যে যে মাধ্যমটা আছে সে মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার দেখো যখনই আমরা ওর ভিতরে একটা কাঁচকে প্রবেশ করাবো, আমরা জানি কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বায়ু যে মাধ্যম আছে তার তুলনায় কি বেশি, ঠিক আছে? তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কি হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে ধারকত্ব যেটা, সেই ধারকত্বের যে মান, সেই মানটা কী হবে, বাড়বে। এখানে দেখো 1 নম্বরেই কোশ্চেন জাস্ট জানতে চেয়েছে বাড়বে না কমবে, তাহলে এটা সঠিক উত্তর হবে কি বাড়বে। কতটা বাড়বে, ওর যদি তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে হয় তাহলে আগে যা ছিল তার থেকে কে গুণ হয়ে যাবে, মনে থাকবে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। কিন্তু আবার এরকমও থাকতে পারে, একটা কাঁচের ফলক কি আছে সেটাকে বার করে নেওয়া হলো, তাহলে ধারকত্ব কী হবে, তখন কমবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে এবার আমরা সেটাতে চলে যাব। দেখো কি বলেছে, দেখো কোশ্চেনটাই, একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি একই হয় তাহলে ওই বড় ফোঁটাটির বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, অনেক জায়গায় কিন্তু থাকে এই কোশ্চেনটা, এবং এটার অনেকগুলো দেখো পার্ট আছে। তাহলে কটা জলকণা বলেছে, 64টা, একই রকমের। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি ছোট জলকণার আধান সমান হচ্ছে Q ও ব্যাসার্ধ সমান
কত আর। দেখো এরকম কটা যুক্ত হয়েছে, 64টা যুক্ত হয়েছে। এবার দেখো বড় জলকণা যেটা তৈরি হলো, এবার এখানে দেখো লিখছি বড় জলকণার ব্যাসার্ধ এটা সমান কত, ক্যাপিটাল আর। এবার একটা জিনিস ভালো করে দেখো, 64টা জলকণা যুক্ত হয়ে একটা বড় জলকণা তৈরি হয়েছে, তাহলে অবশ্যই ওই বড় জলকণাটার আয়তন আর 64টি জলকণার মোট আয়তন পরস্পর কী হবে, সমান হবে। আমরা সেটাই করে দেবো। দেখো শর্তানুসারে বড় জলকণা যেটা তার ব্যাসার্ধ, এটা জলকণা কীরকম হয়, গোলাকার হয়, তাহলে তার আয়তনের ফর্মুলা হচ্ছে এইটা। এটা সমান হবে 64 ইন্টু 4/3 পাই আর কিউ, মানে এখানে স্মল আর কিউ। আচ্ছা এইবার এখানে 4/3 পাই 4/3 পাই কেটে দাও, তাহলে ক্যাপিটাল আর এটা সমান দেখো 64, যা যদি পাওয়ারে 1/3 করো তাহলে এটা 4 আসবে, তার মানে 4 ইন্টু আর। তাহলে বড় জলকণাটার ব্যাসার্ধ কী হলো, ছোটোটার কত গুণ, 4 গুণ। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, প্রথমে দেখো বিভব। তাহলে দেখো ছোটোটির বিভব, যেটা ছোটোটির বিভব যদি ধরো আমরা সিজিএসে ধরে নিই, তাহলে বিভব যদি ভি হয়, তাহলে এটা হবে তার আধান বাই কত, দূরত্ব। তাহলে আধানের মান ধরে নিয়েছে কিউ আর ব্যাসার্ধ কত আর। এটা হলো ছোটোটির বিভব। এবার দেখো বড়টির বিভব যদি আমরা দেখি, বড়টির বিভব এটাকে আমরা ধরে নিচ্ছি ভি ড্যাশ। তাহলে বড়টার আধান কত, 64 কিউ বাইকে বড়টার ব্যাসার্ধ 4 আর। আচ্ছা বড়টার ব্যাসার্ধ বড় হাতের আর আগে লিখি আমরা এইটা, তাহলে এটা সমান দেখো 64 কিউ বাই কত, 4 ইন্টু স্মল আর। তাহলে দেখো আলটিমেট ভি ড্যাশ এটা সমান কত আসছে, এখানে এটা কাটলে কত হবে, 16 হবে। তাহলে 16 ইন্টু কিউ বাই আর, মানে দেখো ছোটোটার বিভব। তাহলে বড়টার যে বিভব সেটা কত আসলো, ছোটোটার বিভব তার কত গুণ, 16 গুণ। তারপরে কি বলেছে, ধারকত্ব ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে 1 নাম্বার হলো কি, বিভব। 2 নাম্বার আমরা কি ক্যালকুলেশন করব, ধারকত্ব। তাহলে দেখো ছোটোটির ধারকত্ব, এটাকে সি ধরে নিচ্ছি, তাহলে এটা সমান অবশ্যই কী হবে, আর হবে। আমরা জানি সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে কী হয়, সমান হয়। এবার দেখো অতএব বড়টির ধারকত্ব, এটাকে সি ড্যাশ ধরে নিচ্ছি, তার মানে বড় হাতের আর। এবার দেখো এটা সমান কত আসছে, তাহলে 4 ইন্টু আর। তাহলে দেখো সি ড্যাশ এটা সমান কী আসছে, 4 ইন্টু সি। তাহলে বড়টার ধারকত্ব ছোটোটার কত গুণ হচ্ছে, 4 গুণ। 3 নাম্বার আমরা কি নির্ণয় করব, সঞ্চিত শক্তি। আচ্ছা সঞ্চিত শক্তি প্রথমে ছোটোটা ধরে নিচ্ছি, সঞ্চিত শক্তি ইউ একবারে লিখে দিচ্ছি। তাহলে তোমরা লিখবে ছোটোটির শক্তি ইউ, এটা সমান ফর্মুলা হয় হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এটা ছোটোটার, বড়টার কি হবে, ইউ ড্যাশ এটা সমান হচ্ছে হাফ ইন্টু সি ড্যাশ ইন্টু ভি ড্যাশ তার স্কোয়ার। তাহলে এটা সমান দেখো 1/2 সি ড্যাশের জায়গায় কত আছে, 4c। তাহলে 4 ইন্টু সি ইন্টু ভি ড্যাশের জায়গায় দেখো আমরা পেয়েছি 16 ভি, তার মানে এখানে দেখো 16 স্কোয়ার ইন্টু কত, ভি স্কোয়ার। তাহলে ইউ ড্যাশের ভ্যালু কত আসছে, 1/2 ইন্টু সি ভি স্কোয়ার, এটা থাকলো। এটা দেখো 4 ইন্টু 16 স্কোয়ার মানে হয় 256, আর 256কে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলে আসবে 1024, তার মানে 1024। আর এটা যেটা দেখো শক্তি ইউ, তাহলে ইউ হয়ে গেল। তাহলে সঞ্চিত শক্তি যেটা সেটা কত গুণ হবে, 1024 গুণ। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো মানে 3টে পার্ট আলাদা আলাদা করে এভাবে এটার সহজে ক্যালকুলেশন করার একটা ফর্মুলা আছে, তোমরা বইয়ে এটা পেয়ে যাবে।
এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে চলে যাব। দেখো কি বলেছে 8 নম্বরেরটা বলেছে বি মানের সুষম চৌম্বক ক্ষেত্রে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্কের রাশিমালা নির্ণয় করো, টর্কের অভিমুখ নির্দেশ করো। তাহলে দেখো আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, সেখানে একটা আয়তাকার কুণ্ডলীকে রাখবো। তাহলে তুমি ধরে নাও এরকম একটা কেস, এখানে কোনো একটা চুম্বকের নর্থ মেরু আছে আর এটা সাউথ মেরু। তাহলে মাঝখানে যে অঞ্চল, সে অঞ্চলটার যে চৌম্বক ক্ষেত্র সেটা সুষম হবে। চৌম্বক ক্ষেত্রের যে মান সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, বি। এইবার এর মধ্যে একটা আয়তাকার কি কুণ্ডলী আছে, এটা একটা তুমি ধরে নাও আয়তাকার কুণ্ডলী। এই কুণ্ডলী এইটা, তার মধ্যে দিয়ে একটা ধরো কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট যেটা যাচ্ছে সেটা কত, আই। কুণ্ডলীটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো এই আয়তাকার যে কুণ্ডলীটা আছে সেটা একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। আর আমরা জানি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যায়, তাহলে সেই পরিবাহীর উপরে কী হয়, একটা বল প্রযুক্ত হয়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই আয়তাকার যে কুণ্ডলী, সেই কুণ্ডলীটার দৈর্ঘ্য এল আর প্রস্থ যেটা, সেই প্রস্থটা হচ্ছে কি, বি। দেখো তাহলে এখানে কারেন্ট যেটা যাচ্ছে আই, তাহলে এ বি প্রান্তে দেখো এই দিকে যাবে, আর সি থেকে ডি এতে উল্টো দিকে আসবে। এবার যখনই এই কুণ্ডলীটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, জাস্ট ফার্স্টে তুমি এ বিটাকে ধরো। তাহলে এ বি একটা তার, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এই তারটা কোথায় আছে, একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। আর আমরা জানি কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেই তারের উপরে একটা কি হয়, বল প্রযুক্ত হয়। সে বলের রাশিমালা হচ্ছে বিল, BIL। ঠিক আছে, যেখানে বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আইটা হচ্ছে কারেন্ট, আর এলটা হচ্ছে কি, দৈর্ঘ্য। তাহলে এই এবি তারের উপরে প্রযুক্ত বল কত, তাহলে দেখো এবি তারে প্রযুক্ত চৌম্বক বল, এটা সমান হবে বি ইন্টু আই ইন্টু কত, এল। ঠিক আছে, এইবার এই যে প্রযুক্ত বল, সে বলের অভিমুখ কোন দিকে হবে সেটা জানার জন্য ফ্লেমিংয়ের যে বামহস্ত নিয়ম সেটাকে জানতে হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমাকে যদি সমকোণে রাখা হয়, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা তড়িৎ প্রবাহের অভিমুখ মধ্যমাটা। তাহলে বৃদ্ধাঙ্গুলিটা কি নির্দেশ করবে, ওই তড়িৎবাহী তারের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সে বলের অভিমুখ। তাহলে এখানে দেখো চৌম্বক ক্ষেত্র এই দিকে আছে, কারেন্ট যেটা সেটা উপরে যাচ্ছে, তাহলে কারেন্টটাকে দেখো তল বরাবর উপরে নিলাম। তোমরা নিজেরা চেক করো, দেখো বুঝতে পারবে। তাহলে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আর এই বরাবর হচ্ছে কি, তড়িৎ প্রবাহ। তাহলে বুড়ো আঙুল যেটা দেখো, এই যে তল আছে সেই তলের রেসপেক্টে কোন দিকে, নিচে। তাহলে এবি তারের নিচের দিকে কি হবে, একটা বল প্রযুক্ত হবে। এবার দেখো সিডি যে তারটা আছে, দেখো সিডি তারে প্রযুক্ত চৌম্বক বল। আচ্ছা, এখানে তলের সাপেক্ষে যেহেতু নিচের দিকে, তলের সাপেক্ষে নিচের দিকে বোঝাতে আমরা এখানে ক্রস সাইনটা ইউজ করছি। ঠিক সিডি তারে প্রযুক্ত চৌম্বক বল, এটা দেখো একই হবে BI ইন্টু এল। আর এর অভিমুখটা কি এবার আমরা দেখব। দেখো ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আর কারেন্ট নিচে যাচ্ছে, দেখো এরকমভাবে হাতটা রাখো। তাহলে বুড়ো আঙুল যেটা সেটা তলের রেসপেক্টে উপরে হচ্ছে, তাহলে তলের উপরে বোঝাতে আমরা ডট দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে আয়তাকার কুণ্ডলী, তার এবি অংশে নিচের দিকে বল আর সিডি অংশে উপরের দিকে বল। তাহলে এই যে আয়তাকার কুণ্ডলীটা আছে, সেই কুণ্ডলীটা কী হবে, ভালো করে দেখো। এরকম ধরো আয়তাকার কুণ্ডলী আছে, এটার উপরে নিচের দিকে বল, এটা উপরের দিকে যদি বল প্রযুক্ত হয়, তাহলে এটা এইরকমভাবে কী হবে, ঘুরবে। এরকমভাবে কী হবে, ঘুরে যাবে। আর এখানে দেখো ঘুরছে মানে কি হচ্ছে, টর্ক প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে সমান এবং বিপরীতমুখী দুটি বল প্রযুক্ত হচ্ছে। আর সমান এবং বিপরীতমুখী দুটো বল প্রযুক্ত হলে সেটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল।
বা সেখানে কী হয়, একটা টর্ক প্রযুক্ত হয়। তাহলে এখানে দেখো এবার আমরা লিখছি আয়তাকার কুণ্ডলিতে প্রযুক্ত টর্ক, প্রযুক্ত টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। টর্ক মানে হচ্ছে ওই যে দুটো বল প্রযুক্ত হচ্ছে তাদের মধ্যে যে কোনো একটা বল আর তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে প্রযুক্ত বল দেখো দুটোই সমান, একটা নাও BIL আর তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে এইটা দেখো B। তাহলে টাও এটা সমান কি আসে B ইন্টু I। দেখো L ইন্টু B মানে তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা, তাহলে এটা সমান হচ্ছে কি ক্ষেত্রফল। কারণ দেখো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হচ্ছে টর্কের রাশিমালা। এবার এর যদি ভেক্টর রূপ দেখা হয় তাহলে টাও ভেক্টর এটা সমান I, যেহেতু স্কেলার রাশি থাকলো এটা টাও ভেক্টর সমান হবে A ক্রস B। তাহলে টাও এর অভিমুখটা দেখো জানতে চেয়েছে, তাহলে টাওয়ের অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে A ক্রস B এর অভিমুখ যেদিকে সেই দিকে। তাহলে A মানে ক্ষেত্রফল, সেটা যদি তলের রেসপেক্টে উপরে হয় তাহলে তলের রেসপেক্টে উপর থেকে এই দিকে তুমি ঘোরাও। তাহলে এখানে দেখো তল বরাবর তোমার হবে, ঠিক আছে। A ক্রস B নিশ্চয়ই তোমরা ভেক্টরে পড়েছো যে A ক্রস B এর অভিমুখ কোন দিকে হয়, A এবং B উভয়ের সঙ্গে লম্বভাবে থাকবে। এবার আরেকটা মনে রাখবে, যদি একটা পাক না থেকে আর্মেচারে বা এই কুণ্ডলিতে n সংখ্যক পাক থাকে তখন টাও এটা সমান হয় BINA। n সংখ্যক পাক থাকলে তখন n দিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, প্রবাহমাত্রা তড়িৎচুম্বকীয় এককের সংজ্ঞা দিতে। ঠিক আছে, তাহলে প্রবাহমাত্রা তড়িৎচুম্বকীয় এককের যে সংজ্ঞা এবার সেটা আমরা দেখব। আচ্ছা, এই টর্কের যে রাশিমালা, এখানে আরেকটা জিনিসও তোমাদেরকে বলে দিই যে এখানে যে কোণটা করে আছে সেই কোণটা কত, দেখো চৌম্বক ক্ষেত্র আর তল যেটা সেটা তোমার 90 ডিগ্রি কোণ করেছে। 90 ডিগ্রি কোণ করলে এটা হবে, যদি 90 ডিগ্রি কোণ না করে থিটা কোণ করে তাহলে তখন এটার ফর্মুলা হয় টাও সমান বিনা সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রবাহমাত্রা তড়িৎচুম্বকীয় এককের সংজ্ঞা। দেখো এটা কিভাবে সংজ্ঞাটা দেওয়া হয়, প্রবাহমাত্রা তড়িৎচুম্বকীয় এককের সংজ্ঞা এটা হচ্ছে এরকম। দেখো যদি আমরা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার নিই, সেই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারটাকে আমরা একটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার এতে কী করে দিলাম, পরিণত করলাম। দিয়ে তুমি ধরে নাও এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠালে, সে কারেন্টটা হচ্ছে I। তাহলে এই কারেন্টটা এইভাবে ধরো গেল, তাহলে এইখানে এই যে বৃত্তাকার অংশ তার একটা কেন্দ্র থাকবে। তাহলে এখানে তড়িৎচুম্বকীয় এককের সংজ্ঞা হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহী তারকে যদি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশে পরিণত করা হয় তাহলে সেই তারের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহের জন্য তার কেন্দ্রে 1 ওরস্টেড পরিমাণে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই পরিমাণ কারেন্টকে বলা হবে 1 তড়িৎচুম্বক, মানে প্রবাহমাত্রা তড়িৎচুম্বকীয় একক বা 1 অ্যাম্পিয়ার, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার তো না, 1 EMU বলা হয় এটাকে। ঠিক আছে, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় এককের কি সংজ্ঞা। তাহলে আরেকবার ভালো করে শুনে নাও যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপে পরিণত করা হলে সেটার মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহের জন্য তার যে কেন্দ্র সেই কেন্দ্রে 1 ওরস্টেড পরিমাণে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই পরিমাণ কারেন্টকে বা প্রবাহ মাত্রাকে বলা হবে 1 তোমার তড়িৎচুম্বকীয় একক বা অতটা পরিমাণে কারেন্ট, এটাকে AMU বলা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা সংজ্ঞা। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে আমরা চলে যাব।
দেখো কি বলেছে, বলেছে একটি ইলেকট্রন ভি সমান আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে একটি চৌম্বক ক্ষেত্র বি সমান 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ওয়েবার পার মিটার স্কোয়ার এর মধ্যে গতিশীল। ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে দেখো, যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখে নিই। ইলেকট্রনের গতিবেগ বলে দিয়েছে ভি, তাহলে ভি ভেক্টর সমান আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ অর্থাৎ মিটার পার সেকেন্ড। আর চৌম্বক ক্ষেত্র বি বলে দিয়েছে, তাহলে বি সমান হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ অর্থাৎ ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আর আমাদেরকে ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে কোনো একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয় তাহলে তার উপরে একটা বল প্রযুক্ত হয়, যেটাকে বলা হয় কি লরেন্স চৌম্বক বল। আমরা এমনি জেনারেলি লরেন্স চৌম্বক বলের রাশিমালা জানি এ বি এটা সমান হয় কিউ ইন্টু ভি ক্রস বি, এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে আধানটাকে কার আধান বলেছে? ইলেকট্রনের আধান। আর আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। এবং এখানে দেখো আমরা এই যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ক্রিয়াশীল যে চৌম্বক বল এ বি এটা সমান কী হবে? ই ইন্টু ভি ক্রস বি। তাহলে দেখো ই ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি এইটা। এবার দেখো ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর ভি ক্রস বি যে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো এটাকে এইভাবে ক্যালকুলেশন করা হয় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যে ভি ভেক্টরের আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে দেখো 1, আর জে ক্যাপের সঙ্গে 2, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ নাই মানে ওটা 0 ধরে নাও। আর এটা দেখো আছে 2,2,0। এবার এখানে আমরা দেখো যদি ক্যালকুলেশনটা করি তাহলে -1.6 ইন্টু 10⁻⁻19। আর এটা যদি দেখে প্রথমে হচ্ছে আই ক্যাপ দিয়ে এটা হয়ে গেল, যে নিচের লাইনটা বাদ এই লাইনটা বাদ। দেখো তাহলে 2 ইন্টু 0 মাইনাস দেখো 2 ইন্টু 0 একবারে 0 করে দিচ্ছি। তো মাইনাস দিয়ে কী হয়? জে ক্যাপ, জে ক্যাপ বরাবর এইটা বাদ পাশেরটা বাদ। দেখো তাহলে 1 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 0 মানে 0, তারপরে প্লাস দিয়ে কী হয়? কে ক্যাপ। এবার কে ক্যাপ বরাবর নিচেরটা বাদ পাশেরটা বাদ। তাহলে দেখো 2 একে 2 মাইনাস কত 4 এইটা। তাহলে এটা সমান দেখো -1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, ইন্টু এখানে কি এটা তো 0 হয়ে গেলে এগুলো 0, আর ওইটা দেখো কি আসছে -2 কে ক্যাপ। আচ্ছা, এবার মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে গেল, আর 2 ইন্টু 1.6 এটা গুণ করলে হয় 3.2 ইন্টু 10⁻⁻19 কে ক্যাপ। দেখো কে ক্যাপ মানে অবশ্যই কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর। তাহলে ওই ইলেকট্রনটার উপরে প্রযুক্ত বল হবে 3.2 ইন্টু 10⁻⁻19 অত নিউটন। আর তার যে অভিমুখ সেই অভিমুখটা কোন অক্ষ বরাবর হবে? পজিটিভ জেড অক্ষ বরাবর। ঠিক আছে, অভিমুখটা হবে পজিটিভ জেড অক্ষ বরাবর।